শুরু করি আমরা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম হলো কাঁচ ও সিরামিক। আজকে ক্লাস নাম 40তম ক্লাস করবো আমরা। শুরু করি। গতদিনে যা করছিলাম তারপরে অংশ আমরা শুরু করি। গতকাল কাচের প্রকারগুলোর বর্ণনা করেছিলাম আমরা গত ক্লাসে। আজকে পড়বো কাচের উৎপাদন পদ্ধতির মূলনীতি। মূলনীতি একটা জিনিস আর বর্ণনা একটা জিনিস। মূলনীতিতে কি সামারিটা থাকবে যে কি কি প্রোডাক্ট গুলো ব্যবহার করা হয়, প্রোডাক্ট না বিক্রিয়া গুলো ব্যবহার করা হয়, কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে, এগুলো হলো মূলনীতি। আর বর্ণনাটায় পাত্র থেকে শুরু করে একেবারে বাজারজাত পর্যন্ত যেটা, সেটা হলো তোমার কি বর্ণনা। তোমরা মূলনীতিটা পড়ার চেষ্টা করি। আমরা আগেই বলেছি কাঁচ হলো একটি কঠিন দ্রবণ যার কোনো সুনির্দিষ্ট সংযুক্ত নেই। এটা দ্রবণ না, দ্রব্য হবে আর কি, কঠিন পদার্থ দ্রব্য যার কোনো নির্দিষ্ট কোনো সংযুক্তি নেই। মানে কাঁচে বিভিন্ন ধরনের পদার্থ একসাথে মিশ্রিত করে তোমার কি তৈরি করা হয়। তবে সাধারণ কাঁচকে নিম্নলিখিত ভাবেই লেখা হয়। কাঁচের সংকেতটা আমরা যদি আমরা বলা হয় যে কাঁচের সংকেতটা কি, তাহলে সংকেতটা হবে সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট 6 অণু সিলিকন ডাইঅক্সাইড। এইটাই হলো কাঁচের সাধারণ কাঁচের সংকেত। তবে এইগুলো মূল উপাদান, বাকি অন্যান্য উপাদানগুলো বিভিন্ন উপাদান মিশ্রিত অবস্থায় থাকে। কোনটা কালার বা রঞ্জক করার জন্য, রং করার জন্য, কোনটা তোমার কি শক্ত, কাঠিন্য, তাপমাত্রা মানে সহনশীলতা ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত করা হয়। তাহলে কাঁচের সংকেত আমরা বলবো সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট 6 অণু সিলিকন ডাইঅক্সাইড, যেটাকে আমরা বালি বলে থাকি, সিলিকন ডাইঅক্সাইড। এবার কাজ যে সকল ভৌত রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হয় মানে কাজ তৈরি করতে, সেগুলো আমরা উল্লেখ করবো। প্রথমে গলন চুল্লিতে কাঁচামালকে তাপ প্রয়োগ করে প্রথমে জলীয় বাষ্প দূর করা হয়। তারপরে কাঁচামাল কোনগুলো ব্যবহার করে সেটা আমরা দেখবো একটু পরে। এরপর উচ্চ তাপমাত্রায় প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডায়েস কি জিনিস, সোডিয়াম কার্বনেটকে বলা হয় সোডায়েস, সিলিকাম যেটাকে আমরা বালি বলে থাকি, সিলিকন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট Na2SiO3, এটা হলো সোডিয়াম সিলিকেটের সংকেত, ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। তাহলে বিক্রিয়ক পদার্থগুলো কি কি থাকতেছে, একটা সোডায়েস আর একটা সিলিকা। বিক্রিয়াটা আমরা দেখে নিই। এই যে সোডিয়াম কার্বনেট প্লাস সিলিকন ডাইঅক্সাইড বালি বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট প্লাস তোমার কি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাষ্পীভূত উড়ে চলে যায়, পড়ে থাকে তোমার কি সোডিয়াম সিলিকেট। উৎপন্ন পদার্থ থেকে মানে সোডিয়াম সিলিকেটকে শীতল করলে কাঁচ সদৃশ মানে কাঁচের মতো কঠিন বস্তু থেকে পরিণত হয়, যাকে আমরা পানি কাঁচ বলে থাকি। কারণ এই যে কাঁচটা তৈরি হয়েছে এটা পানিতে দ্রবণীয়। শুনতে একটু অবাক লাগলেও মনে হবে যে কাঁচ আবার পানিতে দ্রবণীয় হয় কেন। এখন কাঁচ কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষ কঠিন বস্তুতে রূপান্তরিত হয়, তাহলে এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসেনি, তার জন্য এটাকে পানিতে দ্রবণীয়। আবার লাইমস্টোন মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা চুনা পাথরও বলে থাকি। লাইম মানে হলো চুন আর স্টোন মানে পাথর, চুনা পাথর একসাথে। ও সিলিকা বিক্রিয়া করেও তোমার কি ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন করে। বিক্রিয়াটা কি কি বললাম তাহলে, চুনা পাথর আর বালি এই দুটো বিক্রিয়া করেও তোমার কি ক্যালসিয়াম সিলিকেট পাওয়া যাবে। তারপর এই পদার্থকে শীতল করলে অর্থাৎ ক্যালসিয়াম সিলিকেট যদি শীতল করা হয় তাহলে কাঁচ সদৃশ বস্তুতে পরিণত হয়, যা পানিতে অদ্রবণীয় কিন্তু অ্যাসিডে দ্রবণীয়। আগেরটা ছিল পানিতে দ্রবণীয় কিন্তু এটা পানিতে অদ্রবণীয় কিন্তু অ্যাসিডে দ্রবণীয়। যারা দাগ দিয়েছো সেটা একটু মিশে দাও। এই যে বিক্রিয়াটা দেখি আমরা, ক্যালসিয়াম কার্বনেট প্লাস সিলিকন ডাইঅক্সাইড হবে তোমার কি ক্যালসিয়াম সিলিকেট প্লাস তোমার কি কার্বন ডাই অক্সাইড। তাহলে বিক্রিয়াটা আমরা দেখলাম এখানে, ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর প্লাস বালি বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট প্লাস কার্বন ডাই অক্সাইড। সাইফুল ইসলাম তুমি দাগ দিয়েছো, দাগগুলো মেশাও। এরপরে গ নাম্বার আছে কিন্তু সোডায়েস, যাতে ক্যালসিয়াম কার্বনেটকে বলছি আমরা সোডায়েস না, সোডিয়াম কার্বনেটকে, সোডায়েস ও লাইমস্টোনকে একসাথে বিক্রিয়া যদি আমরা করি সিলিকার সাথে, তাহলেও প্রায় 600 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া করানো হয় তাহলেও সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন হয়, যেটা আমরা সাধারণ কাঁচের সংকেত বলেছি আমরা। অর্থাৎ সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট একসাথে, কিন্তু সংকেতটা লিখবো আমরা এভাবে ভেঙে ভেঙে, সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট 6 অণু সিলিকন ডাইঅক্সাইড। এটাই হলো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, এটাই হলো সাধারণ কাঁচের কি সংকেত।
উৎপন্ন পদার্থকে শীতল করা হলে কাঁচ সদৃশ বস্তু পাওয়া যায়। কাঁচ সদৃশ মানে কাঁচের মতো বস্তু পাওয়া যায়, যা পানিতে অ্যাসিডিক অদ্রব। অর্থাৎ আগে দেখতাম আমরা ক্যালসিয়াম সিলিকেটটা পানিতে অদ্রবণীয়, কিন্তু আমরা অ্যাসিডে দ্রবণীয় বলেছি। আর সোডিয়াম সিলিকেটটাকে বলেছিলাম আমরা কি বলেছি, যে পানিতে দ্রবণীয়। কিন্তু এখন যে পদার্থটা একসাথে উৎপন্ন হলো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, এটা কিন্তু আর পানিতে দ্রবণীয় বা অ্যাসিডে দ্রবণীয় নয়। বিক্রিয়াটা দেখি আমরা, সোডিয়াম কার্বনেট প্লাস, অর্থাৎ এটা হলো সোডা অ্যাশ, ক্যালসিয়াম চুনা পাথর প্লাস বালি বা সিলিকন ডাইঅক্সাইড একসাথে উৎপন্ন হয়েছে তোমার কি সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। সংকেতটা ভেঙে লিখতে হবে, সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট কি 6 সিলিকন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে। এবার সে সল্ট কেক, সোডিয়াম সালফেট সল্ট কেক ও চারকোল, যেটাকে আমরা কয়লা বলে থাকি, এর মিশ্রণকে বালি, যদি বালি মানে কি সিলিকন ডাইঅক্সাইড, ও লাইমস্টোন মানে চুনাপাথর এর সাথে উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করলেও ওই আগের মতো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট পাওয়া যায়, অর্থাৎ কাঁচ পাওয়া যায়। বিক্রিয়াটা দেখি, মানে কাঁচ তৈরি বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ যেগুলোকে আমরা কাঁচামাল বলি, বিভিন্ন কাঁচামাল যে বিক্রিয়া করে আমাদের কাঁচ পাওয়া যাচ্ছে সেগুলোই বর্ণনা দেওয়া হচ্ছে। এটাই হলো মূলনীতি। এই সোডিয়াম সালফেট, যেটা আমরা সল্ট কেক বলেছি, প্লাস চারকোল মানে কার্বন প্লাস সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো বাষ্পীভূত উড়ে চলে যাবে বা কাঁচের মধ্যেও কিছু থেকে যেতে পারে। আর সোডিয়াম সিলিকেট পরবর্তীতে চুনা পাথরের সাথে এবং বালির সাথে বিক্রিয়া করে চলে আসবে তোমার কি কাঁচ, অর্থাৎ সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট প্লাস কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে কাঁচের সংকেত আমরা বলবো সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট 6 সিলিকন ডাইঅক্সাইড, একসাথে আমরা এটাকে বলবো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। এরপরে পরবর্তী ধাপটা কি, উচ্চ তাপমাত্রায় প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিদ্যমান সিলিকা মানে বালি, হ্যাঁ সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট একসাথে নাম, কিন্তু আলাদা করে বলবো আমরা সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট কি 6 সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ কি বললাম, ও নাম্বারে উচ্চ তাপমাত্রায় প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিদ্যমান সিলিকা মানে কি বালি অতিরিক্ত মুক্ত কণা, অর্থাৎ যদি অতিরিক্ত পরিমাণে বালি বিক্রিয়া না করে থেকে থাকে, ওই অতিরিক্ত সিলিকার কণা উৎপাদ মিশ্রণ গলিত কাঁচ মোল্টেন গ্লাস, এটাকে বলা হয় একসাথে ছিদ্রযুক্ত করে। অর্থাৎ যদি বালি ওর মধ্যে কিছু থেকে যায়, তাহলে দেখবা যে ওই যে কিছু নিম্নমানের কিছু বোতলের মধ্যে দেখবা ছোট 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 মানে হচ্ছে বাতাস ঢুকে আছে, এরকম করে তোমার কি করে ছিদ্রযুক্ত করে এই সিলিকার গুলো। তাছাড়া তরলীকৃত মিশ্রণে তাপ প্রয়োগে নির্গত কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো কিন্তু ওই বুদবুদ আকারে তোমার কি ভিতরে কাচের গলিত কাচের মধ্যে থেকে যায়। যখন কাঁচটা শক্ত হয়ে যায় তখন বাতাসের ওই কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাসের কণাগুলো বুদবুদ আকারে থেকে যেতে পারে। তার জন্য এগুলাকে দূর করার জন্য পরবর্তীতে আমাদের কি করতে হয়, যে একটা পদার্থ মিশ্রিত করলে এই পদার্থগুলো আর কি বুদবুদ আকারে থাকতে পারে না। দেখবো আমরা পরবর্তী কি মিশ্রিত করবো, অন্য কোনো গ্যাস বুদবুদ আকারে আবদ্ধ থাকে এবং কিছু অপদ্রব্য চুল্লির উপরে তলে গাদ, গাদটাই হলো তোমার কি ভেজাল পদার্থ, যেটা বলছি আমরা গাদ, গাদ রূপে ভেসে উঠে, একে গ্লাস গল বা স্যান্ডাইভার বলা হয়। তাহলে যে অপদ্রব্য চুল্লির উপরিতলে ফেনার মতো ভেসে উঠে সেটাকে আমরা বলছি গ্লাস গল বা স্যান্ডাইভার। আমরা মনে রাখো স্যান্ডাইভার। এ সকল বুদবুদ দূরীকরণ ও গলিত কাজকে সমসত্ব রাখার জন্য উচ্চ তাপমাত্রায় প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত রাখা হয়। অথবা গলিত কাজে সল্ট কেক মানে সোডিয়াম সালফেট, বোরাক্স, বোরাক্স হলো সোডিয়াম বোরেট যেটা বলা হয়, অ্যামোনিয়া দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট, এই সমস্ত পদার্থগুলো যোগ করলে ওই যে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের যে বুদবুদ আকারে গ্যাসগুলো থাকে সেগুলো আর থাকবে না, এই পদার্থগুলো মিশ্রিত করবে। সবশেষে অতি সূক্ষ্ম অপদ্রব্য দূর করার জন্য গলিত কাছে কিছু উদ্দায়ী পদার্থ, উদ্দায়ী পদার্থ কাকে বলা হয়, যেগুলো পদার্থকে কঠিন অবস্থা থেকে তাপ প্রয়োগ করলে তরলে রূপান্তরিত না হয় সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়, সেই পদার্থগুলোকে বলা হচ্ছে উদ্দায়ী। যেমন আমাদের আছে আয়োডিন, এটা উদ্দায়ী পদার্থ, স্বাভাবিক অবস্থায় কঠিন, কিন্তু তাপ দিলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়, এগুলো উদ্দায়ী পদার্থ। উদ্দায়ী পদার্থ কি, আর্সেনিক অক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এই পদার্থগুলো যোগ করা হয়। মানে একেবারে কিছু মানে সামান্য পরিমাণ সূক্ষ্ম যেগুলা ভেজাল পদার্থ থাকবে সেগুলাকে দূর করার জন্য এই পদার্থগুলো মিশ্রিত করলে আর এর সাথে বাষ্পীভূত হয়ে উঠে চলে যাবে। সুতরাং কাচের গঠন হলো একটি উচ্চ তাপমাত্রায় সংঘটিত প্রক্রিয়া, যা একটি বৃহৎ সংখ্যক অন্তর্বর্তী পর্যায়ের মাধ্যমে সংঘটিত হয়। তার মানে কি, অনেকগুলো প্রায় 5টা ধাপ আমরা করলাম।
5টা ধাপের মধ্যে বিভিন্ন ধাপের ফলে বিক্রিয়ার ফলে তোমার কি কাঁচ তৈরি হবে। তবে আমরা কাঁচ আমার এক একটা বিক্রিয়াতে দেখছি বিভিন্ন ভাবেও তৈরি করা সম্ভব। এ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট পর্যায়ের সাথে সংশ্লিষ্ট ধাপসমূহ এর প্রকৃতি সাধারণত কাঁচামালের সংযুক্তি ও মিশ্রণের তাপমাত্রার উপর নির্ভর করে। কি বললাম? কাঁচের গঠন হলো একটি উচ্চ তাপমাত্রায় সংঘটিত প্রক্রিয়া, যা একটি বৃহৎ সংখ্যক অন্তর্বর্তী পর্যায়ের মাধ্যমে সংঘটিত হয়। এই প্রক্রিয়ার একটি নির্দিষ্ট পর্যায়ে এর সাথে সংশ্লিষ্ট ধাপসমূহ প্রকৃতি সাধারণ কাঁচামালের সংযুক্তি ও মিশ্রণের তাপমাত্রার উপর নির্ভর করে। এখন আমরা পড়বো শিল্পোৎপাদন। আগে বললাম মূলনীতিটা, অর্থাৎ মূল যে বিক্রিয়াগুলো আমাদের ঘটে সেগুলো পড়লাম। এখন আমরা পড়বো শিল্পোৎপাদন, তার মানে এখন বর্ণনা সহ পড়বো আমরা। কাঁচামাল তো আগেই পড়েছি আমরা, তারপর আমরা কাঁচামাল গুলো আরেকবার আমরা বলবো। কাঁচের শিল্পোৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সমূহ নিম্নে প্রদত্ত হলো। প্রথম হলো বালি, এটা আমরা জানিছি আগে যে বালি লাগবেই। কাঁচ তৈরির জন্য কোয়ার্টজ বালি ব্যবহার করা। কোয়ার্টজ বালি কোনগুলো? যেগুলাকে কাঁচ জাতীয় চকচকে উজ্জ্বল একটা মানে রিফ্লেক্ট করে এরকম কিছু বালি দেখা, সেগুলাকে বলছে কোয়ার্টজ বালি। তারপর সোডিয়াম অক্সাইড। এই সোডিয়াম অক্সাইড আমরা দেখছি সংকেতটাতে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর থাকে সিলিকন ডাইঅক্সাইড। তাহলে সোর্সগুলো আমাদের লাগবে, কোথায় কোথায় থেকে এই পদার্থগুলো আমরা পাবো। সোডিয়াম অক্সাইডের উৎস হিসেবে সোডা আয়ন, সোডিয়াম কার্বনেট হতে সোডিয়াম অক্সাইড পেতে পারি। আবার অন্যান্য উৎস যেমন সোডিয়াম বাইকার্বনেট, সল্ট কেক, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, এগুলা হতেও কিন্তু সোডিয়াম অক্সাইড পাওয়া যায়। তারপরে আছে কি? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড আমরা সবাই জানি যে চুনা পাথরকে যদি তাপ প্রয়োগ করি তাহলে তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড বাষ্পীভূত উড়ে চলে যাবে আর পড়ে থাকবে তোমার কি? ক্যালসিয়াম অক্সাইড। তাছাড়া ডলোমাইট সঙ্গে কি? ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট, দুটো একসাথে যুক্ত অবস্থায় একটা খনিজ পদার্থ, এটা থেকেও আমাদের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এর আগেরটা একটু দেখান। তাহলে আমরা কি বললাম? তিনটা জিনিস পড়েছি। একটা সিলিকন ডাইঅক্সাইড, এটা আমরা কোয়ার্টজ বালি ব্যবহার করব। তারপরে 2 নম্বর পড়ছে সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড কোথা থেকে পাওয়া যায় আমরা দেখলাম। এখন পড়ছি 3 নম্বরটা হলো ক্যালসিয়াম অক্সাইড। এটা কোথা থেকে পাবো? চুনাপাথর থেকেও পেতে পারি, অথবা ডলোমাইট। ডলোমাইট একটা খনিজ পদার্থ। কি কি সংকেতটা? ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট, দুটো একসাথে যুক্ত অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে ডলোমাইট। এটা হতেও আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই। এই তিনটি হলো কাঁচ উৎপাদনের কি? প্রধান কাঁচামাল। এছাড়াও কুলেট সহ, কুলেট কি জিনিস? যে আমরা মানে দেখতে ভাঙা কিছু টুকরা কাচের আমরা অনেক জায়গায় পাই, সেই টুকরাগুলোকে একসাথে গুঁড়া করে যে একটা পদার্থ পাওয়া যায়, মানে পদার্থের মিশ্রণ পাওয়া যায়, সেটাই হবে তোমার কি? কুলেট। আমরা দেখব কুলেট সহ বিভিন্ন অপ্রধান কাঁচামাল যেমন সল্ট কেক, ফেল্ডস্পার, বোরাক্স, তারপরে আছে বোরাক্সের পরে আছে তোমার কি? পটাশিয়াম কার্বনেট, লেড অক্সাইড, আর্সেনিক অক্সাইড, উদয় পদার্থ ইত্যাদি ব্যবহার করা হয়। আর কুলেটটা বলে দিচ্ছি, কুলেট হলো অব্যবহৃত ভাঙা কাচের টুকরো, অর্থাৎ ছোট ছোট কাঁচগুলো ভেঙে যেগুলো আমরা ফেলে দিই সেগুলো আবার জড়ো করে একসাথে তোমার কি? এই কাচের শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়। এই কাচের টুকরোগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কি হয়? যে আমরা যে পদার্থগুলো নিয়েছিলাম সেগুলোর গলনাঙ্ক অনেকটা কমে যায়, ফলে তোমার কি? খরচটা কমে যায়। এটাই হলো কুলেট ব্যবহার করা একটা সুবিধা। তাহলে কাঁচামাল আমরা বর্ণনা দিয়ে দিলাম, কোথা থেকে কোন কাঁচামালগুলো আমরা পেলে আমরা মূল কাচের যে মূল উপাদান সেটা আমরা পাবো। কি কি কাচের মূল উপাদান? পটাশিয়াম সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর একটা হলো সিলিকন ডাই অক্সাইড। এবার বর্ণনা পড়বো আমরা এখন ডিটেলস, মানে পাত্র থেকে শুরু করে ধাপগুলো আমরা বর্ণনা করবো আমরা। তাহলে এই সাধারণ কাচের শিল্প উৎপাদনের 5টা ধাপ আমাদের আছে। প্রথম ধাপ ব্যাচ উৎপাদন গঠন। লাইমস্টোন আমরা কি বলছি? চুনাপাথর। ডলোমাইট বললাম, ক্যালসিয়াম কার্বন আর ম্যাগনেসিয়াম কার্বন একসাথে ডলোমাইট বলা হয়। ফেল্ডস্পার সংকেতটা আমরা দেখবো আরো পরে। প্রভৃতি কাঁচামালের খণ্ডকে চূর্ণ করে অশুকনো, মানে কি? শুকনো নয়, মানে একেবারেই পাউডারের মতো পরিণত করা হয়। কি করবো আমরা? মেশিনে গুঁড়া করব।
যথাযথ আকারের কণা বিশিষ্ট অন্যান্য উপাদান সমূহ, যেমন কি আছে কোয়ার্টজ বালি বলছি, সোডা আঁশ বলছি, সোডা আঁশ মানে সোডিয়াম আমরা বলছি কি কার্বনেট, তারপরে সংগ্রহ করা হয়। তারপর বিভিন্ন উপাদান সমূহের প্রয়োজনীয় পরিমাণ পৃথকভাবে ওজন করে সমসত্বভাবে মিশ্রণ করা হয়। সমসত্ব মিশ্রণ কাকে বলছি? যে মিশ্রণগুলো একসাথে মিশালে বাইরে থেকে বোঝা যাবে না যে কোন পদার্থ কোনটা, এবং সকল জায়গায় মিশ্রণের উপাদানগুলো সমান পরিমাণে থাকে, যেমন চিনি আর পানির মিশ্রণ, তাহলে এই মিশ্রণটাকে বলা হয় কি সমযোজী। তাহলে এরকম সমান পরিমাণে যুক্ত করে ওজন হিসেবে যুক্ত করে সমসূত্র ভাবে মিশ্রিত করা হয়। উপাদান সমূহের এই পাউডার মিশ্রণকে বলা হচ্ছে তোমার কি ব্যাচ। ক্লিয়ার? তাহলে ব্যাচ উৎপাদন হয়ে গেল। ব্যাচের পরে আমরা কি কাজ করবো দেখি। ব্যাচ উৎপাদনের গলন করবো এখন। তারপর এখন গলাইতে হবে ব্যাচটাকে। ব্যাচ উৎপাদন গলনের জন্য পাত্র চুল্লি বা ট্যাঙ্ক চুল্লি, দুইটা চুল্লি আছে কিন্তু, একটা পাত্র চুল্লি মানে ছোট ছোট যেগুলা কাঁচ জাতীয় পদার্থ তৈরি করবো সেগুলো পাত্র চুল্লি, আর বড় ধরনের যখন আমরা কাঁচ তৈরি করবো, যেমন কাঁচের একটা বড় শিপ তৈরি করতে হবে, তখন কিন্তু ট্যাঙ্ক চুল্লি। তাহলে দুই প্রকারের চুল্লি ব্যবহার করা হয়। সাধারণত বিশেষ সংযুক্তির ছোট ব্যাচ গলানোর জন্য পাত্র চুল্লি ব্যবহার করা হয়, অর্থাৎ বিশেষ কাজ যেমন অপটিক্যাল কাজ, আর্ট কাজ, প্লেট কাজ, ছোট ছোট তৈরির জন্য পাত্র চুল্লি ব্যাপকভাবে ব্যবহার হয়। আর বড় কাজ গলানোর জন্য ট্যাঙ্ক চুল্লি ব্যবহার করা হয়, অর্থাৎ শীট কাজ, বোতল কাজ প্রভৃতি বেশি পরিমাণে তৈরির জন্য ট্যাঙ্ক চুল্লি ব্যবহার করা। অর্থাৎ যখন কাচের যে আকারটা হবে অনেক বড় পরিমাণে তখন হবে ট্যাঙ্ক চুল্লি, আর যদি ছোট পরিমাণে হয় তখন আমরা পাত্র চুল্লি ব্যবহার করবো। উভয় চুল্লি অগ্নিশহ, অগ্নিশহ মানে কি আগুনে অগ্নি মানে আগুনের মতো যেগুলা তাপ উৎপন্ন হয় সেটা হলো অগ্নিশহ, মৃত্তিকা দ্বারা গঠিত, মানে আগুন দিয়ে তাপ দিলে গলে যাবে না এরকম মাটি দ্বারা কি গঠিত। এদেরকে তাপ পুনরুৎপাদী নীতি অনুসারে উত্তপ্ত। পুনরুৎপাদী মানে কি ওটা উত্তপ্ত হয়ে আবার তাপ দিতেই থাকবে, এটাই হলো পুনরুৎপাদন, এবং পুনরায় তাপটা উৎপন্ন হবে এরকম, এটাকে পুনরুৎপাদী নীতি অনুসারে উত্তপ্ত করা হয়। এই নীতি অর্থনৈতিক ভাবে কি লাভজনক। তাহলে ব্যাচ উৎপাদনের গলায় নিলাম কি কি চুল্লিতে, ট্যাঙ্ক চুল্লি অথবা পাত্র চুল্লি। পাত্র চুল্লি ছোট জাতীয় কাজ তৈরির জন্য, আর ট্যাঙ্ক চুল্লি বড় জাতীয় কাজ জাতীয় বড় কাচের জন্য হলো ট্যাঙ্ক চুল্লি। আবার গলনের সময় তরলীকৃত মিশ্রণে কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড বা অন্য গ্যাস বুদবুদ আকারে আবদ্ধ থাকে। আমরা বলেছি যে এগুলা ভেজাল হিসেবে থাকে, তখন কাচের মধ্যে একটা বাতাসের কোনা মনে ঢুকে আছে এরকম মনে হবে। এইগুলাতেও কাচের জন্য মানটা কমিয়ে দেয় এবং ভালো মানের কাজ উৎপন্ন হয় না। এই জন্য কি করা হয়, এই অপদ্রব্য গাদ আকারে আবদ্ধ থাকে এবং কিছু অপদ্রব্য গাদ রূপে চুল্লির উপরিতলে ভেসে ওঠে। গলিত কাজকে সমসত্ব রাখার জন্য বুদবুদ দূরীকরণের জন্য উচ্চ তাপমাত্রায় প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এবং গলিত কাজে কি কি যোগ করা হয়, সল্ট কেক, বোরাক্স, অ্যামোনিয়া দ্রবণ, আমরা লবণ দেখেছি আমরা, অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি যোগ করা হয়। ফলে একটি স্বচ্ছ ও উচ্চ সান্দ্রতা বিশিষ্ট, তার মানে খুব প্রবাহী, মানে কি খুব সহজেই প্রবাহিত হয় আর কি, তরল পদার্থ অর্থাৎ গলিত কাজ পাওয়া যায়। কাজকে রঙিন করার জন্য বর্ণ অনুসারে রঞ্জক পদার্থ যেমন ধাতব অক্সাইড বা ধাতব লবণ গলিত কাচের সাথে মিশিয়ে পুনরায় উত্তপ্ত করা হয় যতক্ষণ না পর্যন্ত সমসত্ব গলিত পদার্থ পাওয়া যায়। তাহলে আমরা এই কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই যে ভেজাল পদার্থগুলো দূরীকরণ করার জন্য আমরা কি ব্যবহার করব, সল্ট কেক, বোরাক্স, অ্যামোনিয়া লবণ ইত্যাদি যোগ করা হয়। এবং যদি বিভিন্ন ধরনের রঙের আমরা কাজ তৈরি করতে যাই তার রঞ্জক পদার্থ হিসেবে ধাতব অক্সাইড বা ধাতব লবণ আমরা মিশ্রিত করব, এবং মিশ্রণটাকে এমন ভাবে করতে হবে যেন সমসত্ব মিশ্রণ পাওয়া যায়, যেন কোনোটা কম কোনোটা বেশি কোনো জায়গায় না থাকে, সমানভাবে যেন মিশ্রিত হয়। এরকম করে উচ্চ তাপমাত্রায় উত্তাপিত করলে কি সমসত্ব মিশ্রণটা পাবো। তখন এটাকে এখন আমরা করতে হবে কি ঠান্ডা, শীতল করলেই চলে আসবে তোমার কি কাজ। আকৃতি প্রদান, অর্থাৎ কি ধরনের আকার আকৃতি আমরা করব, শীট করব না পাইপ করব নাকি গোলাকার করব না রোল আকৃতি করব, এখন আকৃতি প্রদান করতে হবে। গলিত কাঁচ বিভিন্ন ধরনের কাঁচ সামগ্রীর উৎপাদনকে আকৃতি দেওয়া, না মানে কি ধরনের কাঁচ আমরা নেব, যেমন আমরা পাইপ নেব, কাঁচের পাইপ, ছোট আকারের কাঁচের পাইপ, বা আমরা শীট তৈরি করব, বা এই টেবিলের উপরে ঢাকনির জন্য শীট তৈরি করব, এরকম ছাঁচের মধ্যে আমরা। স্যার আগেরটা একটু দেখি। আছে ওকে। তাহলে গলিত কাঁচ থেকে বিভিন্ন ধরনের কাঁচ সামগ্রী উৎপাদনকে আকৃতি দেওয়া বলে বলছি আমরা। কাঁচকে হাতের ছাঁচ বা মেশিন দ্বারা আকৃতি দেওয়া হয়। এখন হাতের ছাঁচ মানে আগে থেকেই আমরা
শীট তৈরি করবো না পাইপ তৈরি করবো, তখন ছাঁচ তৈরি করে আছে, অথবা মেশিনের সাহায্যেও আকৃতি দেওয়া যায়। তাই চুল্লি থেকে গলিত কাঁচকে বিভিন্ন আকারের ছাঁচে ফেলে বিভিন্ন আকৃতির কাঁচের কি সামগ্রী তৈরি করা হয়। কাঁচের শীট তৈরি করতে হলে গলিত কাঁচকে রোলার দ্বারা কি পেষণ করা হয়, মানে কি যখন শীট তৈরি করবো তখন এটা রেখে উপরে রোলার দিয়ে চাপ দেবো, ফলে সমান পরিমাণে উপরের তলটা কি মসৃণ হবে এবং তোমার কি হবে যে এটা সমান হবে, তাহলে তোমার সেটাই হবে তোমার কি কাঁচের শীট। যেমন আমরা টেবিলের ঢাকনা বললাম বা জানলার কাঁচ বললাম, গাড়ির কাঁচ বললাম, এগুলা কি রোলার দ্বারা চাপ দিতে হয়। এমন ভাবে রোলারটা তৈরি করা হয়েছে যেন শীটের কোথাও উঁচু নিচু থাকবে না, এটা হলো রোলার দ্বারা। আকৃতি দিয়ে দিলাম, এখন আমরা এবার করবো অ্যানিলিং, এবার ফিনিশিং দেবো আমরা। অ্যানিলিং বা কোমলায়ন বা পাইন দেওয়া, গলিত কাঁচকে একটি বিশেষ তাপমাত্রা যাকে বলা হয় কোমলায়ন তাপমাত্রা এর উপরে দীর্ঘক্ষণ রাখার পর ধীরে ধীরে শীতল করে শক্তিশালী ও সুষম ঘনত্ব সম্পন্ন কাজ বস্তুতে পরিণত করা পদ্ধতিকে বলা হয় অ্যানিলিং বা কোমলায়ন বা পাইন দেওয়া। তার মানে কি হচ্ছে যে আমরা রোলার দিয়ে চাপ দিচ্ছি, এখন চাপ দিয়ে যদি তাকে হঠাৎ করে শুকানো হয় বা ঠান্ডা করা হয়, তাহলে সাথে সাথে দেখা যাবে তোমার কি হবে, এটা উঁচু নিচু হয়ে যাবে এবং ভঙ্গুর হবে, মানে খুব সহজে ভেঙে যাবে। এই জন্য কি করা হয়, ফিনিশিং দেওয়ার জন্য ধীরে ধীরে তোমার কি শীতল করতে হয়, সেটা আমরা দেখবো। এই শীতল করার পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার কি কোমলায়ন বা অ্যানিলিং বা তোমার কি পাইন দেওয়া। এই যে আকৃতি প্রদানের পর কাঁচের সামগ্রীগুলো হঠাৎ শীতল করলে এই সকল বস্তুতে অভ্যন্তরীণ পীড়নের সৃষ্টি, পীড়ন মানে কি অভ্যন্তরীণ একটা বল সৃষ্টি হবে, ফলে তা ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য চাপে বা তাপমাত্রার সামান্য তারতম্যে এই সকল সামগ্রী ভেঙে যায়। অভ্যন্তরীণ পীড়নকে কমানোর জন্য কাজ সামগ্রীগুলোকে বেশ কিছুক্ষণ গলনাঙ্কের কাছাকাছি একটি বিশেষ তাপমাত্রার উপরে রাখা হয়। এই তাপমাত্রাকেই কোমলায়ন তাপমাত্রা বলে। এরপর এ সকল কাজ সামগ্রী ক্রমহ্রাসমান তাপমাত্রা, অর্থাৎ বেশ কয়েকটা ঘর শীতল করা ঘর থাকে, একটাতে 100 সাপোজ একটু ধরলাম, একটাতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, পরেরটাতে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, পরেরটাতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, পরেরটাতে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, এভাবে কমাতে কমাতে শেষটাতে গিয়ে রুম টেম্পারেচার চলে আসে। তার মানে একবারে শীতল করা হয় না, আস্তে আস্তে ধাপে 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 তোমার কি শীতল করতে হয়। তাহলে কি হয়, ওই যে অভ্যন্তরীণ যে একটা পীড়ন সৃষ্টি হয়, মানে ওই ভঙ্গুর হওয়ার জন্য যে একটা বল সৃষ্টি হয়, সেটা আর হয় না, ফলে তোমার শক্ত ধরনের একটা কাজ কি পাওয়া যায়। বোঝা গেছে? এর ফলে স্বচ্ছ, শক্তিশালী ও সুষম ঘনত্ব বিশিষ্ট কাজ সামগ্রী পাওয়া যায়। এবার ফিনিশিং। অ্যানিলিং করার পর উৎপন্ন কাজ বস্তুকে ফিনিশিং ধাপে নিয়ে যাওয়া হয়। এই ধাপে নিম্নলিখিত প্রক্রিয়া সময় সম্পন্ন করা হয়। কি কি? পরিষ্কার করানো, ওই যে উপরে কোনো যে ময়লা টলা না থাকে পরিষ্কার, তারপর কি ধৌতকরণ করতে হবে, পালিশকরণ করতে হবে, পালিশ করে মসৃণ করতে হবে, কর্তন, কতটুকু আমরা দৈর্ঘ্য প্রস্থ নেব সেটা কর্তন, ঘর্ষণ দ্বারা মসৃণকরণ, তারপর আছে ইনামেল বা মিনাকরণ, বাছাইকরণ, তারপরে আছে কি বাজারজাতকরণ। এভাবেই তোমার কি ফিনিশিং কাজটা শেষ করা হয়। সকল কাজ বস্তুর জন্য ধৌতকরণ ও পরিষ্কারকরণ পদ্ধতি প্রয়োগ করা হয়, মানে সকল কাজের জন্য। তবে ফিনিশিং ধাপের অন্যান্য পদ্ধতি প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা হয়, মানে কোনটা দামি কাজ এবং সেটা তোমার কি কোন কাজে ব্যবহার করা হবে সেগুলোর জন্য তোমার কি অন্যান্য ধাপগুলো তোমার কি ব্যবহার করা হয়। বাছাইকরণের পর আকৃতিহীন ভাঙা ও অসমান কাজ বস্তুকে বুলেট আকারে, এটাকে কুলেট আকারে অন্যান্য কাঁচামালের সাথে কাঁচ উৎপাদনে ব্যবহার, এটা কি কুলেট হবে। ওই যে ভাঙা কাঁচগুলো আবার পুনরায় তোমার কি কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়, আর যেগুলো ভালো মানের কাজ থেকে যায় সেগুলো আমরা বাজারজাত করি। ঠিক আছে, এই হলো কাঁচের শিল্পোৎপাদন পদ্ধতি। এখন আমরা এটাকে ছকের সাহায্যে খুব সহজ করে আমরা এটাকে দেখাবো। উপরে দেখো প্রয়োজনীয়, এখানে দেখাচ্ছে নির্দিষ্ট অনুপাতে ব্যাচ উৎপাদন, ব্যাচটা আমরা প্রথমে করছি, ব্যাচকে আমরা কি গলাবো, দুইটা চুল্লিতে আমরা গলাবো, একটা পাত্র চুল্লি বা ট্যাঙ্ক চুল্লি, আর এর সাথে আমরা প্রয়োজনীয় কি ধরনের কাজ আমরা তৈরি করবো তার জন্য রঞ্জক পদার্থ একসাথে মিশ্রিত করবো ওই ট্যাঙ্কের মধ্যে। এখানে আমরা জ্বালানি হিসেবে বায়ু অথবা জ্বালানি গ্যাস আর গরম বাতাস গুলো বের হয়ে চলে যাবে। তারপর এই ট্যাঙ্কিতে তাপমাত্রার ফলে গলিত কাঁচ উৎপন্ন হবে। এবার ছাঁচে ঢালবো, এটাকে আকৃতি প্রদান আমরা বলছি, ছাঁচে ঢালবো আমরা। ছাঁচে ঢালার পরে বিভিন্ন প্রকার কাঁচ সামগ্রী বা শীট তৈরি হবে। এই শীট গুলাকে তারপর আসবো অ্যানিলিং বা কোমলায়ন, তারপর কি করবো পরিষ্কারকরণ, ধৌতকরণ, পালিশকরণ,
কর্তন, গ্রাইন্ডিং, মিনাকরণ এবং বাছাইকরণ। বাছাইকরণ বলতে ভাঙাটাকে আমরা পরবর্তী কুলের হিসেবে ব্যবহার করব, আর ভালোগুলো বাজারজাতকরণের জন্য আমরা নিয়ে যাব, এটাই বলছে বাছাইকরণ। তারপর প্রস্তুতকৃত কাজ সামগ্রী বা শীট আমরা পেয়ে যাব, এটাই পরবর্তীতে বাজারে কি বিক্রি করব। ছকটা হলো সামারি, মানে ওই যতগুলো বর্ণনা দিলাম সেটার মধ্যে এটা ছোট ছোট আকারে ছকের মাধ্যমে বর্ণনা দেওয়া হয়েছে। এই যে ফিনিশিং ধাপে কয়টা ধাপ আছে দেখো তো, পরিষ্কারকরণ, ধৌতকরণ, পালিশকরণ, কর্তন, গ্রাইন্ডিং, মিনাকরণ। গ্রাইন্ডিং ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, মিনাকরণ, বাছাইকরণ। এই কয়টা মিলে হলো তোমার কি ফিনিশিং। আর আকৃতি প্রদানে দুটো ধাপ আছে, একটা ছাঁচের হালবো, আর ছাঁচগুলোকে দুই প্রকার, একটা শীটও করতে পারি অথবা ছোট আকারের অন্যান্য, এই জন্য বলা হয়েছে ছাঁচের হালবো আর কাজ সামগ্রী বা শীট পেয়ে যাবো। বাছাইকরণের পর চলে আসলাম আমরা কোথায়, প্রস্তুতকৃত কাজ সামগ্রী বা শীট পেলাম, তারপর সেটাকে বাজারে নিয়ে যাব। এই হলো তোমার কি কাঁচ তৈরির শিল্পোৎপাদন পদ্ধতি। ঠিক আছে, কাঁচের শিল্পোৎপাদন প্রবাহ চিত্র, এই চিত্রটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, মানে দিতেই হবে, তাহলে তোমার কি মূল যে বর্ণনা সেটার সামারিটা চলে আসবে এখানে।